ঢাকা হতে প্রকাশিত কয়েকটি প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে উপদেষ্টারা অসহায়, আমলারা সবকিছু নির্ধারণ করেন, মির্জা ফখরুল, সরকার চাপ দিলে চেয়ারে থাকব না, পিআর পদ্ধতি সংবিধানে নেই, রাজশাহীতে সিইসি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আজ, রোহিঙ্গা সংকট নিরসনে আজ কক্সবাজার শুরু হচ্ছে আন্তর্জাতিক সংলাপ, কাল যাচ্ছেন প্রধান উপদেষ্টা, 18 মাসে ঢুকেছে 1.5 লাখ, অপেক্ষায় আরও 1.5 লক্ষ, ডব্লিউএফপির সহযোগিতায় অব্যাহত রাখার চেষ্টা, গত 4 বছরে 8 গ্রুপের সংঘর্ষে 202 খুন। উপদেষ্টারা অসহায়, আমলারা সবকিছু নির্ধারণ করেন, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি সেক্রেটারিয়েট যাবেন, সেখানে গেলে ওই যে আমলারা বসে আছেন তারাই সবকিছু নির্ধারণ করেন। তিনি বলেন, আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়, তারপরও আমরা আশা করি যে তারা উপদেষ্টারা একদিন যে চেষ্টা করছেন, যারা সংস্কারের যেসব কমিশনগুলো আছে তারা সহ আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ, একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অপর্ণা আলোক সংঘ সংগঠনের উদ্যোগে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের প্রধান বিতিকা বিনতে হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনডিএমের ববি হাজ্জাজ, সাবেক এমপি রেহানা আক্তার রানু, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব বলেন, দেখুন, সেই গ্রামের একজন স্কুল শিক্ষক তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয়। কেন? যেটার প্রয়োজন নাই সেটা জেলাতেই যথেষ্ট। কিন্তু ওই যে ব্যবস্থা, ওই ব্যবস্থা যদি কেন্দ্রে না আসে তাহলে ঘুষটা আসবে কোথা থেকে? এটাই বাস্তবতা। শুনতে খারাপ লাগবে কিন্তু সেটাই সত্য। তিনি বলেন, কল্যাণমূলক রাষ্ট্রে যেতে হলে এমন ব্যবস্থার মধ্যে যেতে হবে যে ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরা জনগণের অন্তত যে ন্যায় বিচার, সেই বিচারটা নিশ্চিত করবেন। আসলে কাঠামোটা সংস্কার দরকার। আগে কাঠামোটা বদলাতে হবে এবং সেই কাঠামোতেই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করতে হবে। আমাদের এই সিস্টেমটাই পরিবর্তন করতে হবে। বিচ্ছিন্নভাবে কোনো কিছু হবে না, জোড়াতালি দিয়ে কোনো কিছু হবে না। এটা অন্তত উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের পর যখনই আমরা নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন, সংস্কার শুরু করেছি, তখনই তো বিবাদ শুরু করেছি, তর্কাতর্কি শুরু করেছি। আজকে সমকাল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। বিএনপি চায় সংসদে
জামাত গণভোটে, এনসিপি গণপরিষদে। জুলাই সনদ বাস্তবায়ন, বিএনপি সংবিধানের উপরে সনদে প্রাধান্য চায় না জুলাই? বিএনপি সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য চায় না। জামাত সংবিধানের উপরে চায়, এনসিপি চায় পথ নির্দেশক নীতি হিসেবে, অন্য দলগুলোর মতো ভিন্ন। সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিএনপি চায় এটি হবে আগামী সংসদে, জাতীয় নাগরিক পার্টি চায় নির্বাচনের আগে গণপরিষদ গঠন করে এর বাস্তবায়ন হোক, আর জামাতে ইসলামী চায় গণভোট অথবা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে। জামাতে ইসলামী গতকাল শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনকে মতামত জানিয়েছে। সেখানেই তারা সংস্কার বাস্তবায়ন করতে গণভোট অথবা রাষ্ট্রপতির ঘোষণার কথা জানিয়েছে। সংস্কারের সংলাপে অংশ নেওয়া অন্যান্য দলগুলোর ভিন্নমত রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে। বিএনপি ও সমমনা দলগুলোর মতো সিপিবি বাসদও আগামী সংসদে সাংবিধানিক সংস্কার চায়। আবার এবি পার্টিসহ কয়েকটি দল নির্বাচনের আগেই সংস্কারের বাস্তবায়ন চায়। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সনদের খসড়া সম্পর্কে এখনো মতামত জানায়নি। আরও ৬টি দল মতামত দেয়নি। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া সম্পর্কে দেয়া মতামতে গত বুধবার বিএনপি জানিয়েছে, আগামী নির্বাচনে গঠিত সংসদে সংবিধান সংস্কার হবে। গত শুক্রবার দেয়া মতামতে এনসিপি জানিয়েছে, জুলাই সনদ গাইডিং প্রিন্সিপাল এর মর্যাদা দিয়ে এর ভিত্তিতে গণপরিষদের নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক সংস্কার করতে হবে। সনদের মর্যাদা নিয়ে ভিন্নমত। জুলাই সনদের মর্যাদা নিয়েও ভিন্নমত রয়েছে দলগুলোর মধ্যে। বিএনপি সনদকে রাজনৈতিক সমঝোতার দলিল বলছে। সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া এবং আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধের পক্ষে নয় দেশের প্রধানতম এই দলটি। জামাত ও এনসিপি সনদকে সংবিধানের মাধ্যমেই আইনি ভিত্তি চায়। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে খসড়ায় যে অঙ্গীকার প্রস্তাব রয়েছে তাতেও একমত দল দুটি। তবে এনসিপি সংসদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়ার পক্ষে নয়। ইসলামী আন্দোলন মতামত না জানালেও দলটি সনদের আইনি ভিত্তি দাবি করছে। নির্বাচনের আগে সনদ বাস্তবায়নে দলগুলোর সমাবেশ এবং দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে তারা। এ দলটিও জামাতের মতো ভোটের অনুপাত পিআর পদ্ধতিতে নির্বাচন পায়। জামাত গতকাল দেয়া মতামত সনদের অঙ্গীকার পিআর যুক্ত করার দাবি জানিয়েছে। ঐকমত্য কমিশনের সমন্বয়কের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মানিক হায়দার সমকালকে বলেন, সমকালের আরেকটি শিরোনাম গাজা নিয়ে। গাজায় মানব সৃষ্ট দুর্ভিক্ষ চললেও কিছু কিছু এলাকায় বিতরণ করা হচ্ছে রান্না করা খাবার। তা সংগ্রহ করা অভুক্ত ফিলিস্তিনিদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেকে বিতরণস্থল পর্যন্ত পৌঁছাতেই পারে না। যারা পারেন তারা ভাগ্যবান। শনিবার গাজার এক শহরে খাবার সংগ্রহের মরিয়া চেষ্টায় এক শিশু। একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো দুই সরকারের বিষয়। জামাত, ঢাকার ইসহাকদার সম্পর্ক নিয়ে এগিয়ে নিতে বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। এনসিপি, বিএনপির সঙ্গে বৈঠক সম্পর্কে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি।
আজকের কালের কণ্ঠের প্রধান শিরোনাম ডিজিটাল ভূমি সেবায় জনভোগান্তি। ভোগান্তির একটা চিত্র তুলে ধরা হয়েছে। 2020 সালে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প চালু, 2020-25 ডিজিটাল নামজারি কার্যক্রম শুরু। বর্তমান অবস্থা: সার্ভার ডাউন, ফাইল হারানো, সেবা স্থবির। ভোগান্তির রকম ফেরের মধ্যে সার্ভার ডাউন, ফাইল হাজারো, ভুল সংশোধনের সুযোগ নেই, অতিরিক্ত খরচ, পরিচালনায় অদক্ষ কর্মী। জটিলতার কারণে অনেকে দালালের দ্বারস্থ হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, ডিজিটাল হওয়ার পরও সমস্যার সমাধান নেই। আজকের প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামগুলো জানানোর চেষ্টা করছি। প্রথম আলোর আজকে প্রধান শিরোনাম করা হয়েছে, দেশে গ্যাস সরবরাহ, দেশের খনি থেকে বছরে উত্তোলন। একটা তুলনামূলক চিত্র দেখানো হয়েছে। ফুরিয়ে যাচ্ছে দেশের গ্যাসের মজুদ। দেশের খনি। সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1998 সালে। সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির এক যুগেও গ্যাস আবিষ্কার করা যায়নি। দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে যাচ্ছে, উৎপাদন কমছে ধারাবাহিকভাবে। নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান না পেলে এবং নতুন খনি থেকে উত্তোলন শুরু না হলে আগামী 8 বছরেই দেশের মজুদ শেষ হয়ে যেতে পারে। বর্তমানে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দিনে 180 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। 2017 সালে তা ছিল 270 কোটি ঘনফুটের আশেপাশে, অর্থাৎ দেশীয় গ্যাসের উত্তোলন 33% কমেছে। দেশের খনি থেকে উৎপাদন কমে গেলে গ্যাসের আমদানি নির্ভরতা বাড়ে। সেজন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। ফলে চাপ বাড়ে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভে। 2018 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার গ্যাস আমদানি শুরু করে। এখন যে ডলারের দাম বেড়ে 123 টাকা হয়েছে, সব পণ্যের দাম বেড়ে গেছে, তার পেছনে বড় একটি কারণ গ্যাসের আমদানি নির্ভরতা। আমদানি করতে গিয়ে রিজার্ভ কমেছে, ডলারের দাম বেড়েছে, সঙ্গে দফায় দফায় গ্যাসের দাম বাড়াতে হয়েছে। এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ভোজ্য তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, রান্নার প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি ও
বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং তার ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় এতটা বাড়তো না যদি দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে প্রয়োজনীয় গ্যাস উত্তোলন বা উৎপাদন বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখা যেত। দেশীয় গ্যাসের প্রতি ইউনিট অর্থাৎ ঘনমিটার দাম পড়ে ৩ টাকার আশেপাশে, আর বিদেশ থেকে আমদানি খরচ ৫৫ টাকার মতো। তাও এখন গ্যাসের দাম কম বলে খরচ কম পড়ছে। অর্থনীতিবিদ ও শিল্প মালিকেরা বলছেন, বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বাংলাদেশের রপ্তানি খাত ও বিনিয়োগে একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনা ধরার ক্ষেত্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সাশ্রয়ী দামে। সেজন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো জরুরি। ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ। সরকার সেটাও বোঝে, এজন্য দেশে উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান প্রথম আলোকে বলেন, দেশীয় গ্যাসের মজুদ বিবেচনায় ৩টি কৌশল নেওয়া হয়েছে। কূপ খনন করে উৎপাদন বাড়ানো, দেশে গ্যাসের নতুন মজুদ আবিষ্কারের স্থলে বা সমুদ্রের গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং আমদানির সক্ষমতা বাড়াতে স্থলভাগে একটি টার্মিনাল নির্মাণ করা। পাশাপাশি গ্যাস চুরি ও অপচয় রোধ করে গ্যাসের ব্যবহার নিয়ন্ত্রণে রাখা। মজুদ কতটা আছে? বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার সূত্র বলছে, দেশে গ্যাসের মজুদ নিয়ে সর্বশেষ সমীক্ষা চালানো হয় ২০১০ সালে। ওই সময় বিদেশি কোম্পানি দিয়ে বৈজ্ঞানিকভাবে মজুদের হিসাব করা হয়েছিল। তখন বলা হয়েছিল উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৮.৭৯ টিসিএফ, ট্রিলিয়ন বা লাখ কোটি ঘনফুট। ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ২০.৩৩ টিসিএফ গ্যাস উত্তোলন করা যায়। এতে মজুদ বাকি থাকে বাড়ে ৮ টিসিএফ এর মতো। ২০২৩ সালে পেট্রোবাংলা গ্যাস উত্তোলনকারী কোম্পানিগুলোকে দিয়ে মজুদ কত আছে তা নতুন করে পর্যালোচনা করায়। এতে দেখা যায় ২০২৩-২৪ অর্থবছরে মজুদ দাঁড়িয়েছে প্রায় ৩০ টিসিএফ। অবশ্য সে পর্যন্ত উৎপাদন করা হয়েছে প্রায় ২২ টিসিএফ গ্যাস, ফলে মজুদ রয়েছে ৮ টিসিএফ এর মতো। দেশে এখন বছরে গড়ে গ্যাস উত্তোলন করা হয় ১.৫ টিসিএফ গ্যাস। এই হিসেবে মজুদ গ্যাস দিয়ে আরও বর্তমান হারে প্রায় ১১ বছর উৎপাদন চলার কথা। তবে বিশেষজ্ঞরা বলছেন, খনিতে শেষ দিকে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস রেখে উত্তোলন বন্ধ করে দিতে হয়, কারণ সেই গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য থাকে না, কিন্তু মজুদের হিসাব ধরা হয়। বিশেষজ্ঞরা এসব বিবেচনা নিয়ে মজুদ গ্যাস দিয়ে আর ৮ বছরের মতো চলতে পারে বলে প্রাক্কলন করেছেন, তাও বর্তমান হারে উত্তোলন ধরে। প্রথম আলোর অন্যতম দ্বিতীয় শিরোনাম, গাজায় ক্ষুধার কষ্ট বাড়ছে, তীব্র অপুষ্টিতে ৩.৫ লাখ শিশু। আল জাজিরার ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ৩,২০,০০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অপুষ্টির শিকার এসব শিশুর চিকিৎসা করতে অন্তত ১০টি হাসপাতাল দরকার। গাজা সিটির আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া ও নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু হাসপাতালের পরিচালক আহমদ আল ফারা একথা বলেছেন। আবু সালমিয়া বলেন, শিশুদের পাশাপাশি গাজার বিভিন্ন হাসপাতালে আহত আরও যারা ভর্তি হয়েছেন তারাও বিভিন্ন মাত্রায় অপুষ্টিতে ভুগছেন।
অপুষ্টি গাজার অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। এই সমস্যা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে। আল ফারাহ বলেন, আমাদের হাসপাতালের ভর্তি ১২০টি শিশু তীব্র অপুষ্টির শিকার। যেসব শিশু অপুষ্টিতে ভুগছে, সারা জীবন তাদের মাশুল গুনতে হবে। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল শনিবার বেলা ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গাজার অপুষ্টিজনিত শিশু আরও ৮ জন মারা গিয়েছেন। ইসরায়েলের হামলা শুরুর পর গত প্রায় ২ বছর গাজায় এ নিয়ে অন্তত ২৮১ জন শিশু অপুষ্টিতে মারা গেছেন, যাদের মধ্যে শিশু ১১৪ জন। গত শুক্রবার দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন এর প্রতিবেদনে জানায়, গাজা উপত্যকার গাজা নগর, প্রশাসনিক অঞ্চল ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ চলছে। এতে অন্তত ৫,১৪,০০০ গাজাবাসী দুর্ভিক্ষের কবলে পড়েছে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী মাসের শেষের দিকে উপত্যকার মধ্য অঞ্চলের প্রশাসনিক অঞ্চল দেউর আল বালাহ ও দক্ষিণের খান ইউনিসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।